অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া ক্লাস 10-এই আমরা পড়ে এসেছি। অ্যাসিডের সাথে অর্থাৎ ইথাইল অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া হলে এক অণু জল অপসারিত হয় এবং তার সাথে একটা এস্টার যৌগ তৈরি হয়। এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া এবং যেহেতু এই বিক্রিয়া এস্টার উৎপন্ন হচ্ছে সেই জন্য এই বিক্রিয়াটাকে এস্টারিফিকেশান বিক্রিয়াও বলা হয়ে থাকে বা এস্টারিভবন বিক্রিয়া। গাঢ় সালফিউরিক অ্যাসিড এখানে জল শোষক হিসাবে কাজ করে, তাছাড়া সবথেকে প্রধান কাজ হচ্ছে এর অনুঘটক হিসাবে কাজ করা, অর্থাৎ বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করা। এবার দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, যে অ্যাসিড নিয়েছিলাম সেই অ্যাসিডের OH আর অ্যালকোহলের OH-এ শুধু হাইড্রোজেন, এই দুটো একসাথে বিক্রিয়া করে তবে কিন্তু এই জলটা বেরোচ্ছে। এবার আমাদের অনেকেরই মনে হতে পারে না স্যার, উল্টোটাও হতে পারে, অর্থাৎ এখান থেকে H আর তোমার অ্যালকোহল থেকে OH এইভাবে বিক্রিয়া ঘটে এই এস্টারটা উৎপন্ন হয়। এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করার জন্য যেটা করা হলো আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্ট। আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্টটা কী জিনিস বলছে, আমি যে অ্যাসিডটা নিয়েছি সেই অ্যাসিডের মানে প্রান্তীয় মানে OH-এর যে অক্সিজেনটা, সেটা আমরা অক্সিজেন 16 আইসোটোপের পরিবর্তে অক্সিজেন 18 আইসোটোপটা ওখানে নিয়েছি। এই অক্সিজেন 18 আইসোটোপ আর অ্যালকোহলটাকে এমনি নর্মাল অক্সিজেন 16 নিয়ে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটালাম। বিক্রিয়া ঘটানোর পর দেখা যাবে যে এস্টার যৌগটা পাওয়া গেছে, ওই এস্টার যৌগটাকে জল থেকে পৃথক করে নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি, সেখানে দেখা যাচ্ছে সেই এস্টার যৌগে কোনো O18 আইসোটোপটা নেই। কিন্তু যে জলটা আমরা পৃথক করেছিলাম সেখানে যদি অ্যানালিসিস করি, সেখানে দেখা যাবে যে অক্সিজেনটা আছে সেখানে হচ্ছে O18 অক্সিজেন, অর্থাৎ সেটা তেজস্ক্রিয়। সেই তেজস্ক্রিয়তা পরিমাপ করলেই আমরা সহজেই বুঝতে পারবো। ঠিক একইভাবে যদি আমরা অন্যটা করতাম, অর্থাৎ যে অ্যালকোহলটা আমরা নিচ্ছি সেই অ্যালকোহলের অক্সিজেনটাকে যদি আমরা রেডিও আইসোটোপ ব্যবহার করে থাকি, তাহলে সেটা দেখাচ্ছে যে এস্টারটা উৎপন্ন হচ্ছে সেই এস্টারের মধ্যে তেজস্ক্রিয় অক্সিজেন আইসোটোপটা থাকছে আর জলের মধ্যে থাকছে না। তাহলে এই বিক্রিয়া নিশ্চিত রূপে প্রমাণ করে যে অ্যালকোহল থেকে শুধুমাত্র হাইড্রোজেন আর অ্যাসিড থেকে OH বিক্রিয়া করে জল অপসারিত হয়। এবার আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি। অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে ইথাইল অ্যাসিডের উৎপন্ন হচ্ছে এবং তার সাথে জল উৎপন্ন হচ্ছে। এটা আমরা ক্লাস 10-এই পড়ে এসেছিলাম, এটা একটা স্পেসিফিক এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে। তারপরে যেটা বলছে দেখো, এখানে কিন্তু আমাদের অনেকের মনে হতে পারে স্যার এই আর প্রাইমটা কী? আচ্ছা, এই আরটা আর এই অ্যালকিলমূলক, দুটোই তো অ্যালকিলমূলক, দুটো অ্যালকিলমূলক সেম নয়, ভিন্ন ভিন্ন, সেই জন্য আর এবং আর প্রাইম দিয়ে ওগুলোকে চিহ্নিত করা হয়েছে বা বলা হয়েছে। এর মেকানিজম কী হবে? মেকানিজমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো মেকানিজম, অল দ্য স্টেপস ইন দিস মেকানিজম আর রিভার্সিবল ইন নেচার, মানে উভমুখী, প্রত্যেকটা ধাপ হবে উভমুখী। প্রথমে কি বলছে, যেহেতু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাচ্ছিলাম, প্রোটন অ্যাভেলেবেল, সেই প্রোটন অক্সিজেন পরমাণু তার লোন পেয়ার দ্বারা ধরে নেবে, নিলেই এখানে OH প্লাস হলো। এবার বলছে অ্যালকোহলের OH তার যে অক্সিজেনের লোন পেয়ার ছিল সেই লোন পেয়ার দিয়ে এই কার্বনিল কার্বনে হিট করবে, এই ডাবল বন্ডটা খুলে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। যেই সিঙ্গেল বন্ড হয়ে গেল, দেখো এই কার্বনের 4টে হাত হয়ে গেছে, তার মানে এটা টেট্রাহেড্রাল বা sp3 সংকরায়িত। এই sp3 সংকরায়িত হওয়ার ফলে এর এখানে দেখো স্টেরিক হিন্ডেন্স বা চারদিকে 4টে মূলক অবস্থান করছে, স্টেরিক হিন্ডেন্স কিছুটা বৃদ্ধি পেয়েছে। এইটাই হচ্ছে মেন কারণ, বা এটা বলার জন্যই মেকানিজমটা এখানে আমি কিন্তু ডেভেলপ করেছি বা তোমাদের বলছি। এর পরের ধাপে কি হয়? পরের ধাপে বলছে ওই যে অ্যালকোহলের যে Hটা ছিল সেই Hটা বেরোবে, বেরিয়ে গিয়ে এরকম একটা অন্তর্বর্তী অবস্থা তৈরি হবে বা এটা বা OR প্রাইম অবস্থায় থাকলেও পরে পুনরায় প্রোটনেশন ঘটবে এই কার্বনটাতে। এই কার্বনটাতে প্রোটনেশন ঘটার ফলে এই কার্বনটাতে প্রোটনেশন ঘটবে, কারণ ওটাকে তো OH ছিল, জল হিসাবে খুলে বেরোতে হবে। তাহলে প্রোটনেশন ঘটলে ওটা OH2 প্লাস হয়ে গেল, স্বতঃস্ফূর্তভাবে ওই জল খুলে বেরিয়ে চলে গিয়ে তোমার এখান থেকে এটা ব্যাক করবে, জলটা খুলে বেরিয়ে যাবে, গেলেই দেখো তোমার এস্টার যৌগটা তৈরি হয়ে গেছে। এবার বলছে এস্টারিফিকেশান বিক্রিয়ার ক্ষেত্রে এই একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। এই টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটের স্থায়িত্ব তখনই বৃদ্ধি পাবে যে অ্যালকিলমূলক আর অথবা আর প্রাইম যেগুলো আমরা ব্যবহার করছিলাম এইগুলো যদি আকারে ছোট হয়, তাহলে এগুলো আকারে ছোট হলে তাদের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার প্রবণতাটাও বেশি হবে। সেই জন্য বলছে দেখো যে অ্যাসিডটা আমরা ব্যবহার করব সেই অ্যাসিডটা যেন তোমার
ছোট হয়। অ্যাসিডে দেখো ফর্মিক অ্যাসিডের সক্রিয়তা সবথেকে বেশি, অ্যাসিডিক অ্যাসিডে একটা মিথাইল মূলক বেড়ে গেছে, এখানে আবার আরও একটা কার্বন মানে ইথাইল হয়ে গেছে, এটা আবার আইসোপ্রোপাইল, তারপরে টার্সিয়ারি বিউটাইল। এইভাবে অ্যালকিল মূলকে কার্বন পরমাণুর সংখ্যা বা শাখা শৃঙ্খলের সংখ্যা যত বৃদ্ধি পাবে, ওই যে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছিল তার স্থায়িত্ব তত হ্রাস পাবে, তার মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা তত হ্রাস পাবে। ঠিক একইভাবে অ্যালকোহলের আরটাকে তো আমরা আর প্রাইম ধরছিলাম, তাহলে এই আর প্রাইমের ক্ষেত্রেও অ্যালকিল মূলকের আকার বা কার্বন পরমাণুর সংখ্যা যত বাড়বে, রাসায়নিক সক্রিয়তা তত হ্রাস পাবে, কারণ স্টেরিক হিন্ডেন্স তত বৃদ্ধি পাচ্ছে। মানে মোটামুটি এই কনসেপ্টটা খেয়াল রাখতে পারলেই আমাদের হয়ে যাবে যে আকারে ছোট হলে সক্রিয়তা বেশি হবে, কারণ স্টেরিক হিন্ডেন্স কম হবে। নেক্সট যেটা বলছি দেখো, অ্যাসিটাইলেশন রিয়াকশান। অ্যাসিটাইলেশন রিয়াকশান মানে হচ্ছে অ্যালকোহলের হাইড্রোজেন পরমাণুটাকে সরিয়ে দিয়ে ওখানে একটা অ্যাসিটাইল মূলক প্রবেশ করিয়ে দেওয়া। অ্যাসিটাইল মূলকটা কি? CH3 C ডাবল বন্ড ও বন্ড, অর্থাৎ CH3 C ডাবল বন্ড ও আর এইটাকে বলা হচ্ছে তোমার অ্যাসিটাইল মূলক। হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে হাইড্রোজেনের জায়গায় এই অ্যাসিটাইল মূলকটা প্রবেশ করবে। এর মেথডটা কি বলছে, পিরিডিন নামক একটা যৌগ, যেটা ক্ষার ধর্ম আছে, একটা হেটারোসাইক্লিক যৌগ, পিরিডিন ক্ষারকের উপস্থিতিতে অ্যালকোহল এবং অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া ঘটালে অ্যালকোহলের একটি হাইড্রোজেন অ্যালকোহলের OH মূলকের হাইড্রোজেন পরমাণু অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যাসিটাইলেশন বিক্রিয়া। নিচে রিয়াকশান সিকোয়েন্সটা আমি বলেছি, এটা তোমার হচ্ছে অ্যাসিড ক্লোরাইড RCOCl, অ্যাসিড ক্লোরাইড আমরা আগে থেকেই জানি, আর তার সাথে অ্যালকোহল, অ্যাসিড ক্লোরাইডে ক্লোরিন এবং অ্যালকোহলের H একসাথে বিক্রিয়া করে HCl বেরিয়ে গেল, আর এখানে তোমার একটা এস্টার যৌগ তৈরি হলো। দেখো এই মূলকটা কিন্তু অ্যাসিটাইল মূলক, যেটা তোমার অ্যালকোহলের Hটাকে সরিয়ে দিয়ে সেখানে ঢুকে বসে আছে। তাহলে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কিন্তু অ্যাসিটাইলেশন বিক্রিয়া। এখানে পিরিডিনের যেহেতু ক্ষারীয়, এই উৎপন্ন HClটাকে প্রশমিত করে ওভারঅল রিয়াকশানটাকে ডান দিকে শিফট করতে বা রিয়াকশানটাকে ফাস্টার রেটে সম্পন্ন হতে সাহায্য করছে। পরে যেটা বলছে দেখো, অ্যাসিড ক্লোরাইড ব্যবহার করলে যেমন হতে পারে অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড মানে আমরা জানি C ডাবল বন্ড ও সিঙ্গেল ও, আবার C ডাবল বন্ড ও, এদিকে একটা অ্যালকিল মূলক, এদিকে একটা অ্যালকিল মূলক। দিস ইজ ইউর অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই অ্যাসিড অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে কী ঘটনা ঘটে দেখো, অ্যাসিড অ্যানহাইড্রাইডের এই পার্ট, সোজা কথা এই মানে অ্যাসিটাইল মূলকটা H-এর বদলে জায়গা দখল করবে করে, তাহলে ওটা যদি দখল করতে চায় তাহলে বাকিগুলোকে ওখান থেকে ছিটকে বের করে দিতে হবে। তাহলে এখান থেকে বাকি অংশটা খুলে বেরিয়ে চলে গেল। যেই খুলে বেরিয়ে চলে গেল, দেখো তোমার এখানে একটা এস্টার যৌগ তৈরি হয়েছে, তার সাথে এই RCOOH যুক্ত হয়ে একটা অ্যাসিড তৈরি হয়েছে। এটাকেও কিন্তু আমরা অ্যাসিটাইলেশন বিক্রিয়া বলি। অর্থাৎ অ্যাসিটাইলেশন বিক্রিয়া ঘটাতে গেলে অ্যাসিড ক্লোরাইড অথবা অ্যাসিড অ্যানহাইড্রাইড যে কোনো একটা যৌগ ব্যবহার করলেই হবে। একদম স্পেসিফিক এক্সাম্পল অ্যাসিটাইল ক্লোরাইড আর তার সাথে ইথাইল অ্যালকোহল। এই অ্যাসিটাইল ক্লোরাইডের ক্লোরিন আর ইথাইল অ্যালকোহলের H বেরিয়ে চলে যাবে পিরিডিন মানে C5H5N যুক্ত হয়ে যায় তোমার ইথাইল অ্যাসিডেট এবং তার সাথে HCl তৈরি হচ্ছে। নেক্সট যেটা বলছে দেখো, যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ব্যবহার করতাম, এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এখানে দেখানো হয়েছে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তার সাথে ইথাইল অ্যালকোহল, সেখানেও দেখো ইথাইল অ্যাসিডের তৈরি হয়েছে এবং তার সাথে উপজাত পদার্থ হিসাবে যে অ্যাসিডটা তৈরি হচ্ছিল সেটা এখানে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে। এরপরে যেটা আমরা চলে যাব যে অ্যাসিটাইল ক্লোরাইডের পরিবর্তে অর্থাৎ CH3COCl এর পরিবর্তে যদি আমরা C6H5COCl যেটাকে বলা হচ্ছে বেনজোইল ক্লোরাইড ব্যবহার করি, তাহলে একদম সেম রিয়াকশান ঘটবে। অ্যাসিটাইল ক্লোরাইডে এই জায়গাটা ছিল তোমার CH3, এখানে হয়ে গেছে C6H5, অর্থাৎ সেই মানে তোমার ক্ষার হিসাবে পিরিডিন ব্যবহার করছে, HCl উৎপন্ন হচ্ছে, সমস্ত কিছু সেম। তখন শুধুমাত্র এখানে ওই CH3 বা মিথাইল মূলকের পরিবর্তে ফিনাইল অর্থাৎ C6H5 এসে হাজির হয়েছে। এর নাম হচ্ছে ইথাইল বেনজোয়েট অর্থাৎ বেনজোইক অ্যাসিডের ইথাইল এস্টার। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে বেনজয়েলেশন রিয়াকশান। আর সেখানে যেমন তোমার অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত ছিল, তাহলে এখানে বেনজোইল মূলক দ্বারা অর্থাৎ PHC তার সাথে এই ডাবল বন্ড ও, এই মূলকটা অ্যালকোহলের OH মূলকের শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করে সেই জায়গায় জুড়ে যাচ্ছে।
এই বিক্রিয়াটাকে বলা হয়ে থাকছে বেঞ্জয়েলেশন রিয়াকশান। এটা আমাদের দেখবে পর্ষদ নমুনা যে প্রশ্ন ওরা দিয়ে থাকে প্রত্যেক বছরই ওরা এই প্রশ্নটা দেয় বা একটু মানগুলোকে পাল্টে এদিক ওদিক করে দেয়। কীরকম বলছে, একটা যৌগের অ্যাসিটাইলেশন ঘটাবার পূর্বে আণবিক ভর ছিল 180, কিন্তু অ্যাসিটাইলেশন ঘটানোর পর তার আণবিক ভর হয়ে গেল 390। তাহলে জৈব যৌগে কটি হাইড্রক্সিল বা OH মূলক আছে? ভেরি সিম্পল ক্যালকুলেশন। তাহলে এখানে আমার লজিক যেটা হচ্ছে, দেখো ছিল OH যার আণবিক ভর ছিল 17, আর বাকি পার্ট তো যা আছে সব একই থাকছে, শুধু OH এর মূলকের হাইড্রোজেন পরমাণুটা অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে দেখো এই অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। তাহলে আমার প্রথমে ছিল 17, অর্থাৎ এখানে আমি লিখে দিয়েছি 17। অ্যাসিটাইলেশন ঘটার পর আণবিক ভর আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি, হয়ে গেছে 59। তাহলে বাড়লো কত? বাড়লো 59 - 17, 42 ইউনিট বা 42 বেড়েছে। এবার বলছে দেখো আণবিক ভর ছিল 390, সেটা বেড়ে হয়ে গেছে 180 ছিল, হয়েছে 390, তাহলে বেড়েছে কত? 210। তাহলে টোটাল বেড়েছে 210, আর একটার জন্য বাড়ে কত? 42। তাহলে 210কে যদি আমরা 42 দিয়ে সোজা ঐকিক নিয়মে যদি আমরা করি, 42 একক বাড়ে একটি OH মূলকের জন্য, 210 একক বাড়বে কটি মূলকের জন্য? তাহলে 210/42 ক্যালকুলেশান করলে আমরা দেখতে পাবো 5টা। সুন্দরভাবে এটা হিন্টস বলাই মুশকিল, মানে পুরোটা কোষেই দেওয়া হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়লাম সবটাই হচ্ছে অ্যালকোহলের হাইড্রোজেন পরমাণুর বিক্রিয়া। প্রথম পড়েছি আমরা ধাতুর সাথে বিক্রিয়া, তারপরে যেটা পড়েছি দেখো তোমার অ্যাসিটাইলেশন বিক্রিয়া, অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিডিক অ্যানাইডের সাথে বিক্রিয়া, তারপরে পড়েছি এস্টারিফিকেশন বিক্রিয়া, আর এর পরে যেটা আমরা 2 নম্বর যেটা আলোচনা করব, অ্যালকোহলের OH মূলকের বিক্রিয়া। অর্থাৎ এই যে OH মূলক, এতক্ষণ পেয়েছিলাম শুধু হাইড্রোজেনের বিক্রিয়া, এবার আমরা পড়ব OH মূলকের বিক্রিয়া। দিস রিয়াকশান ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি এটা আমরা পড়ে ফেলেছি হ্যালো অ্যালকেন প্রস্তুতিতে। অ্যালকোহলের মধ্যে যদি আমরা হ্যালোজেন অ্যাসিডগুলো দিই, এক্সেপ্ট এইচএফের সাথে বিস্ফোরণ ঘটে বলে হাইড্রোফ্লুরিক অ্যাসিড ব্যবহার করা হয় না। সঙ্গে সঙ্গে অ্যালকোহলের OH মূলকটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে এবং তার সাথে হ্যালো অ্যালকেন তৈরি হবে বা RX তৈরি হবে। এখন বলছে দেখো এখানে অ্যাকচুয়ালি রিয়াকশানটা SN2 পাথ হইতে সম্পন্ন হয়, SN2 পাথ হইতে সম্পন্ন হয়। তাই এখানে প্রোটনেশনটা ঘটে, প্রোটনেশন ঘটার পর ব্যাক সাইড থেকে I- অ্যাটাক করে, I- অ্যাটাক করার ফলে তোমার বা হ্যালোজেনগুলো অ্যাটাক করার ফলে RX তৈরি হয়। এখন হ্যালোজেন অ্যাসিডগুলির মধ্যে রাসায়নিক সক্রিয়তা ক্রম হচ্ছে দেখো হাইড্রোআয়োডিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এবার হাইড্রোআয়োডিক অ্যাসিডের I- আয়নের নিউক্লিওফিলিসিটি বা আকারে বড় হওয়ার জন্য ওর সক্রিয়তাটা সবথেকে বেশি হয়। এবার যেটা বলছে দেখো ফসফরাস ট্রাই হ্যালাইডের সহিত মেনলি যেটা ব্যবহার করা হয়ে থাকে PCl5, সেই জন্য আমি PCl3 বা PCl5, সেই জন্য আমি এখানে PCl3 লিখে দিয়েছি। এই যে PCl3 এটা কিন্তু তৈরি হয় ফসফরাস এবং ক্লোরিনের সাথে বিক্রিয়া হলে PCl3, বা ফসফরাস এবং ক্লোরিনের সাথে বিক্রিয়া হলে তোমার এটা 2, এটা 2 আর এটা 5, PCl5ও তৈরি হতে পারে। দুটোরই সেম কাজ, কিন্তু এদের বিক্রিয়ার একটু পার্থক্য আছে। কীরকম বলছে, PCl3 যখন বিক্রিয়া করছে তখন H3PO3 তৈরি হচ্ছে এবং তার সাথে অ্যালকিল হ্যালাইড তৈরি হচ্ছে বা অ্যালকিল ক্লোরাইড তৈরি হচ্ছে। আবার PCl5 যখন ব্যবহার করছে তখন দেখো POCl3 এবং তার সাথে HCl উৎপন্ন হচ্ছে। এই HCl উৎপন্ন হচ্ছে এটাই এখানে ইম্পর্টেন্ট। কেন? কোনো একটা জৈব যৌগে যতগুলো OH মূলক থাকবে PCl5-এর সাথে বিক্রিয়া ঘটানোর পর দেখা যাবে ঠিক তত সংখ্যক HCl অণু তৈরি হয়েছে। অর্থাৎ অ্যালকোহলের সাথে PCl5-এর বিক্রিয়ায় উৎপন্ন HCl-এর সংখ্যা দেখেই আমরা বলতে পারি আমার জৈব যৌগে কতগুলো OH মূলক ছিল। নেক্সট যেটা বলছে দেখো PCl5, PCl3, PbR3 সব একই রকম বিক্রিয়া যখন আমরা দেখতে পাচ্ছি। বলছে OH মূলককে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করতে গেলে আর এক রকম রিয়াকশন আমরা পড়েছিলাম, থায়োনিল ক্লোরাইড। এই থায়োনিল ক্লোরাইড বলছে বিক্রিয়া ঘটালে তোমার অ্যালকিল হ্যালাইড তৈরি হচ্ছে, তার সাথে HCl এবং সালফার ডাইঅক্সাইড। HCl এবং সালফার ডাইঅক্সাইড দুটো উদ্বায়ী হওয়ার জন্য
বিক্রিয়া ঘটার পর বিক্রিয়া পাত্রে শুধুমাত্র RCl পড়ে থাকে, সেই জন্য ওটাকে আর নতুন করে বিশুদ্ধীকরণ করার প্রয়োজন হয় না। অর্থাৎ তোমার PCl3, PCl5, SOCl2 যত রকম পদ্ধতি আছে তাদের মধ্যে SOCl2 পদ্ধতিটা হয়ে গেল সবথেকে উন্নত মানের পদ্ধতি, কারণ এখানে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থকে নতুন করে পিউরিফিকেশনের কোনো দরকার পড়ছে না। এরপরে যেটা বলছে দেখো, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। অ্যামোনিয়ার সাথে কী বিক্রিয়া হবে? অ্যালকোহল বাষ্প ও অ্যামোনিয়ার মিশ্রণকে 360 ডিগ্রি উষ্ণতায় অ্যালুমিনা অর্থাৎ Al2O3 উপর দিয়ে চালনা করলে প্রাইমারি বা 1 ডিগ্রি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি, টারশারি বা 3 ডিগ্রি অ্যামিনের মিশ্রণ আমরা পাবো। রিয়াকশানটা কীরকম? আমি এখানে ইথাইল অ্যালকোহল নিয়েছি, তার সাথে অ্যামোনিয়া, অ্যালুমিনা Al2O3 360 ডিগ্রি। প্রথমে বলছে দেখো ইথাইল অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে। পরের ধাপে গিয়ে আবার এখন ইথাইল অ্যালকোহল দিলে 2 ডিগ্রি অ্যামিন বা ডাই ইথাইল অ্যামিন তৈরি হয়েছে। তারপরে গিয়ে দেখো ট্রাই ইথাইল অ্যামিন 3 ডিগ্রি অ্যামিন এখানে তৈরি হয়েছে। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়া মিশ্রণে কিন্তু তোমার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সব একসাথেই থাকে, তার ফলে একটা মিশ্রণ পাওয়া যায়। এই বিক্রিয়ার একটা অসুবিধা হচ্ছে এই মিশ্রণ থেকে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারিকে পৃথক করা একটু কষ্টকর। এবার বিক্রিয়া মিশ্রণে বলছে যদি তোমার পৃথক করতে হয় তাহলে আলাদা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। সেই 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের পৃথকীকরণ পদ্ধতি আমাদের যখন নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড পড়ব সেখানে পাবো, সেখানে গিয়ে ওটা আমরা আলোচনা করব। এবার বলছে দেখো অ্যালকোহলের OH মূলক এবং অ্যালকিল মূলকের উভয়ের অংশগ্রহণ। এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? প্রথমে পড়েছি শুধুমাত্র H পরমাণু অংশগ্রহণ করবে, তারপরে কি পড়লাম? H নয়, OH মূলকটা অংশগ্রহণ করবে। এবার বলছে শুধু HOH নয়, OH মূলক এবং অ্যালকিল মূলকে যে কার্বন থাকে সেই কার্বনের হাইড্রোজেনটাও এখানে অংশগ্রহণ করবে। কীরকম দেখো, প্রথমে বলছে অ্যালকোহলের ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে হচ্ছে জল বেরিয়ে চলে যাওয়া, অর্থাৎ জল বার করে দেওয়া। ইথাইল অ্যালকোহলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি ইথিন পাই বা ইথিলিন পাই। আইসোপ্রোপাইল অ্যালকোহলকে বা প্রোপান টুঅলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এই গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 80%, এটা ছিল 100%। আর অ্যালুমিনা দিয়ে যদি আমরা ব্যবহার করি সেটা বলছে 350 না, হয়ে গেছে 250। তাপমাত্রাগুলো কীভাবে কমছে দেখো। আর তার সাথে প্রোপিন পাচ্ছি, জল পাচ্ছি। এবার বলছে দেখো টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল যদি আমরা ব্যবহার করি অনলি 20% সালফিউরিক অ্যাসিড, 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। অথবা যদি অ্যালুমিনা দিয়ে আমরা বিক্রিয়াটা ঘটাই তাহলে সেক্ষেত্রে 150 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে তৈরি হচ্ছে তোমার 2 মিথাইল প্রোপিন। তাহলে এই এক্সপেরিমেন্টগুলো থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে যখন 3 ডিগ্রি অ্যালকোহলে যাচ্ছে, অ্যালকোহলের নিরুদন বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা বা সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বলেই গাঢ় সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে 85% সালফিউরিক অ্যাসিড বা 20% সালফিউরিক অ্যাসিড। আর যদি অ্যালুমিনা ব্যবহার করি 350 থেকে 250, আর ফাইনালি 150, মানে অনেক কম তাপমাত্রাতেই বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এখন রিয়াকশান সিকোয়েন্সটা যদি আমরা দেখি, এই OH মূলক আর তার পাশে যে কার্বন ছিল সেই OH মূলক এবং তার পাশে যে কার্বন ছিল সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন পরমাণু একসাথে অপসারিত হয়ে গিয়ে কার্বন কার্বন এখানে দ্বিবন্ধন পড়ছে। এই জন্যই বলছে যে OH এবং অ্যালকিল মূলকের হাইড্রোজেন পরমাণুর একসাথে অংশগ্রহণ। আচ্ছা, এর মেকানিজমটা আমাদের পড়তে হবে। খুব রিসেন্ট ইয়ার আমাদের অ্যালকোহলের নিরুদনের মেকানিজম আমাদের পরীক্ষায় এসছে, মোস্ট প্রবাবলি 2016 বা 2017-তে। এটা আমাদের একটুখানি ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখন 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা ব্যবহার করি তাহলে রিয়াকশানটা বলছে তোমার E1 মেকানিজমের মাধ্যমে সম্পন্ন হয়। আর যদি 1 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করি তাহলে সেটা কিন্তু E2 মেকানিজমের মাধ্যমে সম্পন্ন হয়। E1, E2 এইগুলো আমরা ক্লাস 11-এই শিখে এসেছি, আশা করি জানা আছে। দেখো এটা হচ্ছে তোমার এই CH3CH, এই CH3 তার সাথে OH। এখন জল সালফিউরিক অ্যাসিড থেকে প্রোটন এসছে, তার সাথে জলের বিক্রিয়া হয়ে H3O+ আয়ন তৈরি হয়েছে, বা শুধু H+ আয়ন দিয়ে করলেও অসুবিধা নেই, এটা আমরা দেখাতে পারি। এই অক্সিজেন গিয়ে প্রোটন ধরলো, এই প্রোটন ধরার পর এখানে একটা প্রোটোনেটেড যৌগ তৈরি হয়েছে যেটা অত্যন্ত অস্থায়ী। প্রথম ধাপে বলছে অ্যালকোহলের প্রোটোনেশন, পরের ধাপে বলছে জল অপসারণ।
এই স্বতঃস্ফূর্তভাবে এটা খুলে বেরিয়ে চলে যাবে, বেরিয়ে চলে গেলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। যদি এইটা আমরা 3 ডিগ্রি অ্যালকোহল নিতাম তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতো, অত্যন্ত স্থায়ী হতো। পরের ধাপে গিয়ে বলছে জল এসে ওই কার্বোক্যাটায়নের সাপেক্ষে নেক্সট যে কার্বন ছিল সেখান থেকে একটা প্রোটনকে ধরবে, এখানে ডাবল বন্ড ফেলবে, ফেলার ফলে একটা অ্যালকিন তৈরি হবে। এই 3টে ধাপে রিয়াকশানটা E1 ক্রিয়া কৌশলের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। কিন্তু যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করতাম, মনে করো ইথাইল অ্যালকোহল, এই ইথাইল অ্যালকোহল যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে বিক্রিয়াটা E2 ক্রিয়া কৌশলের মাধ্যমে সম্পন্ন হয়। কীরকম? মানে এখানে আর কার্বোক্যাটায়ন তৈরি হবে না, একেবারে রিয়াকশান স্বতঃস্ফূর্তভাবে ঘটে যাবে। কীরকম? প্রথমে প্রোটনেশন ঘটে গেল, পরের ধাপে প্রোটনটা কোথা থেকে গেলো? সালফিউরিক অ্যাসিড ভেঙে গিয়ে H+ আর HSO4-, ওই যে HSO4-, এই মাইনাস এসে OH মূলকের অ্যাডজাসেন্ট যে কার্বন, সেই অ্যাডজাসেন্ট কার্বন থেকে একটা হাইড্রোজেনকে বা প্রোটনকে ধরে নেবে, নিয়ে ডাবল বন্ড ফেলবে, তার সাথে জল একসাথে খুলে বেরিয়ে চলে যাবে। অর্থাৎ বিক্রিয়াটা একটা ধাপেই সম্পন্ন হচ্ছে, একটা ধাপে বলাটাই সব থেকে বেটার। E2 মেকানিজম একটা ধাপেই সম্পন্ন হয়। এখানে ধাপে ধাপে আলাদা আলাদা করে দেখানো হয়েছে বলে আমরা দুটো ধাপ মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ধাপেই সম্পন্ন হয়। তাহলে এইটা বলছে E2 ক্রিয়া কৌশল মাধ্যমে এটা আমরা সম্পন্ন হতে দেখছি। তাহলে আমি আরেকবার বলবো, 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়ে থাকে তার নিরোধন বিক্রিয়াটা E2 ক্রিয়া কৌশলের মাধ্যমে সম্পন্ন হয়, যেমন ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখলাম। কিন্তু 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল হলে রিয়াকশানটা E1 ক্রিয়া কৌশলের মাধ্যমে সম্পন্ন হবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপরে সেখানে প্রোটন অপসারণের মাধ্যমে অ্যালকিন যৌগ উৎপন্ন হবে। আমি এখানে একটা HW দিয়েছি, আগে HW একটা দিয়েছিলাম, তারপরে এখানে একটা HW। দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে, দিয়ে তাহলে এটা প্রথমে খুলে বেরোবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই নেক্সট যে কার্বন ছিল, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন শিফট করে এখানে একটা আসবে, ওই জন্য বলে দিয়েছি দেখো এখানে হাইড্রোজেন বা প্রোটন শিফট হবে, ফলে 2 ডিগ্রি থেকে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। ওই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে তোমার যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছিল, তাহলে আমি এখানে একটুখানি ছবিটা আঁকবো। CH3CH, আর এখানে একটা ছিল H, এই H, এই CH3, এখানে ক্যাটায়ন এটা শিফট হয়ে চলে গেলে এই ক্যাটায়নটা না হয়ে তখন ক্যাটায়নটা এখানে তৈরি হবে, সেটাও কিন্তু তোমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার তখন বলছে দেখো এখান থেকে একটা প্রোটন যেতে পারে, অথবা এখান থেকে একটা প্রোটন যেতে পারে, লাস্টের প্রোটনটা হবে না, এইখান থেকে একটা প্রোটন যেতে পারে, অথবা এইখান থেকে প্রোটন এসে মাঝখানে একটা ডবল বন্ড পড়বে। অর্থাৎ আলটিমেট এখানে যে যৌগটা তৈরি হবে CH3CH ডাবল বন্ড আর এই CH3। ঠিক একইভাবে যদি আমরা এইখানটা দেখি, তাহলে এখান থেকে প্রথমে জল বেরোবে, কার্বোক্যাটায়ন এখানে তৈরি হলো, এখান থেকে একটা মিথাইল শিফট করবে, মিথাইল শিফট করার ফলে কার্বোক্যাটায়নটা এখানে তৈরি হবে। অর্থাৎ এদিকে একটা মিথাইল, এদিকে একটা মিথাইল, এখানে কার্বোক্যাটায়ন, এখানে তোমার এই হাইড্রোজেন আছে, আর এদিকে তোমার মিথাইল আছে, আর নিচের দিকে একটা তো এই মিথাইলটা একটা শিফট হয়ে এসেছিলো, সেই মিথাইলটা উপরে থাকবে, তাহলে এই প্রোটনটা এসে এখানে পড়বে, অর্থাৎ C ডাবল বন্ড C, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এইভাবে অ্যালকিন যৌগটা তৈরি হবে। অর্থাৎ এখানে আমি হিন্টস দিই যেখানে মিথাইল শিফট ঘটবে। এই জায়গাটা যদি বুঝতে না পারো তোমরা আমাকে ফোন করে একটুখানি পরিষ্কার হয়ে যাবে, বা যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে তখনও বলতে পারো। নেক্সট যেটা বলছি দেখো, অ্যালকোহলের জারণ। অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, অ্যালকোহলকে জারিত করলে প্রথমে বলছে অ্যালডিহাইড উৎপন্ন হয়, ওই অ্যালডিহাইডকে যদি আমরা পুনরায় জারিত করি কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তাহলে অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড, তার পুনরায় জারণে কার্বক্সিলিক অ্যাসিড আমরা পাবো। এবার অক্সিডাইজিং এজেন্ট বা কী দিয়ে জারণ ঘটাবো সেটা দু রকমের হয়ে থাকে। একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সোডিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিড মিডিয়াম, বা পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিড মিডিয়াম, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিড মিডিয়াম, জোন্স বিকারক ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড, আর এখানে সালফিউরিক অ্যাসিড দুবার হয়ে গেছে, এটা একটুখানি চেঞ্জ হবে, ওটা হবে অ্যাসিটোন, একটুখানি ভুল হয়েছে, ওটা অ্যাসিটোন করতে হবে। জোন্স বিকারক যদি আমাকে প্রশ্ন করে জোন্স বিকারক কি, জোন্স বিকারক হলো ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড
এবং অ্যাসিটোন মাধ্যম। অ্যাসিটোন, সালফিউরিক অ্যাসিড তো জলে দ্রবীভূত অবস্থাতে আছে, তার মধ্যে অ্যাসিটোন দ্রবীভূত আছে, সেটাকে আমরা বলবো কি জোন্স বিকারক। এখানে এই সালফিউরিক অ্যাসিড হবে না, ওটা হবে অ্যাসিটোন। আর তার সাথে লঘু নাইট্রিক অ্যাসিড তীব্র জারক পদার্থ হিসাবে কাজ করে। অর্থাৎ অ্যাসিডকে যদি আমরা জারিত করি, প্রথমে বলছে OH মূলকের হাইড্রোজেন এবং কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অ্যালডিহাইড, সেটা পুনরায় জারিত হয়ে বা অক্সিজেন যুক্ত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হবে। এবার এখানে বলছে দেখো, মৃদু জারক পদার্থ যদি আমরা ব্যবহার করি, সেখানে অ্যালকোহল, মৃদু জারক পদার্থ ব্যবহার করলে অ্যালকোহলটা প্রথমে জারিত হয়ে অ্যালডিহাইডে রূপান্তরিত হচ্ছিল, ওই অ্যালডিহাইডে রূপান্তরিত হয়েই থেকে যাবে, আর কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হতে পারবে না। এবার মৃদু জারক পদার্থগুলো কী কী? মৃদু জারক পদার্থগুলোর মধ্যে যেটা বলছে দেখো, কলিন বিকারক, আর দুটোই এখানে কলিন বিকারক লেখা হয়েছে। পিসিসি দেখছি এটা একটুখানি ভুল হয়েছে, একটু কারেকশান করে দিচ্ছি। CH3 শুষ্ক বিকারক দেখো, ছাব্বিশ মিনিটে আছে কলিন বিকারক। এখানে দেখো এই যে কলিন বিকারক, সেটা কী জিনিস? কলিন বিকারক শুষ্ক মিথিলিন ক্লোরাইড দ্রাবকে পিরিডিনিয়াম ক্লোরোকোমেট অর্থাৎ CrO3 C5H5N.HCl, বা এটাকে যদি একসাথে লেখা হয় এটা C5H5NHCrO3 মাইনাস, আর তার সাথে N এর মাথায় প্লাস। এই জায়গাটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে, বা আমরা এইটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই কিন্তু আমরা পাবো। এখানে একটুখানি সমস্যা আছে, একটুখানি আমি বলে দিচ্ছি, এইটা 5 হবে। আর তার সাথে বলছে এই একটা বিকারক পিরিডিনিয়াম ডাইক্রোমেট বা PDC, CrO3 তার সাথে 2 অণু পিরিডিন, অথবা C5H5NH এর হোল 2 Cr2O7 2-, এটাকে পিরিডিনিয়াম ডাইক্রোমেট বলছে। এদের প্রত্যেকেরই কাজ হচ্ছে, এরা মৃদু জারক পদার্থ। মৃদু জারক পদার্থ হওয়ার কারণে সেখানে তোমার অ্যালকোহলকে শুধুমাত্র অ্যালডিহাইড পর্যন্ত জারিত করতে পারে, অন্য অবস্থায় জারিত করতে বা অ্যাসিড পর্যন্ত জারিত করতে পারবে না। এবার দেখো কি বলছে, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দ্বারা জারিত করি, অ্যালডিহাইড তৈরি হয়েছে, অ্যাসিটালডিহাইড, সেটা স্বতঃস্ফূর্তভাবে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে চলে গেছে। কিন্তু যদি আমরা কলিন বিকারক দ্বারা জারণ করি, তখন শুধুমাত্র অ্যালডিহাইড হবে, আর ফার্দার জারণ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি, তাহলে সেখানে কিটোন পাবো। ওই কিটোনকে যদি আমরা পুনরায় জারিত করি, তাহলে কম সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট আমরা কিন্তু অ্যাসিড পাবো। অর্থাৎ এই দিকের পার্টটা ভেঙে গিয়ে একটা অ্যাসিড হলো, আর এই দিকের পার্টটা ভেঙে গিয়ে দেখো, আর এই যে সি ছিল RCOH, আর এখানে RCH2, এই CH2 থেকে গেছে, আর এই সিটা হয়ে গেছে COH। অর্থাৎ কার্বন সংখ্যাটা যেদিকে যেমন ভাঙবে সেই অনুযায়ী অ্যাসিড বা সেই সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট আমরা অ্যাসিড কিন্তু পাবো। এখানে বলছে পোপোভস রুল, POPOFF। পোপোভস রুল যেটা বলছে কি, কিটোনের জারণের মাধ্যমে অ্যাসিড উৎপাদনের সময় যেদিকে অ্যালকিল মূলকের কার্বন পরমাণুর সংখ্যা কম হবে, তার সাথে C ডবল বন্ড ও মূলকটি যুক্ত থেকে বিভাজন করবে। এখানে যদি আমরা এই যৌগটাকে একটু খেয়াল করে দেখি, দেখো এই যে কার্বনিল মূলকটা, এর এদিকেও কার্বন সংখ্যা যা, এদিকেও কার্বন সংখ্যা তা, তাই সেই জন্য যেদিকে খুশি বিভাজন আমরা ঘটাতে পারি। কিন্তু যদি এই রকম হয়, দুদিকে কার্বন সংখ্যা আলাদা হয়, দেখো এদিকে একটা কার্বন 1 কার্বন, আর এদিকে 2 কার্বন, এই 2 কার্বন থাকার জন্য, 2টো কার্বন থাকার জন্য, তাহলে এর যখন বিভাজন ঘটবে পোপোভস রুল অনুযায়ী, যেহেতু এদিকে কম সংখ্যক কার্বন আছে, তাহলে এর সাথে এই CO মূলকটা, অর্থাৎ একটা আর দুটো, অর্থাৎ 2 কার্বনযুক্ত একটা অ্যাসিড এইটা তৈরি হলো, আর এদিকে একটা দুটো 2 কার্বনযুক্ত একটা অ্যাসিড, অর্থাৎ 2 অণু অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। এবার বলছে দেখো, যদি আমরা উল্টোটা করতাম, মানে এই দিকেরটা এদিকে, সেটা আমরা ঘটিয়েছি, তাহলে 1 2 3 কার্বনযুক্ত, অর্থাৎ একটা দুটো তিনটে 3 কার্বনযুক্ত একটা অ্যাসিড, আর এদিকে 1 কার্বনযুক্ত অ্যাসিড, মানে সেটা তাপের প্রভাবে বিয়োজিত হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এটা কখনোই সম্ভব নয়, সেজন্য ওখানে একটুখানি ক্রস চিহ্ন দিয়ে ওটা কেটে দিয়েছি, ওটা হবে না। ঠিক একইভাবে তোমাদের একটা HW দিয়েছি, CH3 CH2 C ডবল বন্ডও, মানে এদিকে 3টে কার্বন, এদিকে 3টে কার্বন,
অর্থাৎ কার্বনিল মূলকের সাপেক্ষে যদি ধরি এদিকে 2টো কার্বন এদিকে 3টে কার্বন, তাহলে বিভাজন যখন হবে আমাদের বিভাজনটা এই দিকে 3 কার্বনযুক্ত একটা অ্যাসিড হবে আর এদিকে 3 কার্বনযুক্ত একটা অ্যাসিড হবে, অর্থাৎ A+B একই যৌগ তৈরি হবে যার নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক একইভাবে যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে জারণ ঘটায়, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকিল মূলকে কোনো সরাসরি যুক্ত হাইড্রোজেন পরমাণু না থাকার জন্য সহজে জারণ ঘটে না, তবে শক্তিশালী জারক পদার্থ যেমন পটাশিয়াম ডাইক্রোমেট বা KMnO4 অ্যাসিড, KMnO4 ক্ষারীয় মাধ্যম দিলে কিন্তু হবে না, KMnO4 অ্যাসিড মাধ্যম ব্যবহার করলে মানে অতি তীব্র জারক পদার্থ ব্যবহার করলে জারিত হয়ে প্রথমে অ্যালকিন উৎপন্ন হয়, কারণ এর সাথে যুক্ত তো কোনো হাইড্রোজেন নেই, সেই জন্য এখান থেকে একটা হাইড্রোজেন যাবে গিয়ে এই জলটা খুলে বেরোবে, অ্যালকিন তৈরি হবে। ওই অ্যালকিন পরের ধাপে জারিত হয়ে তোমার দেখো এইখান থেকে ভাঙবে, ভেঙে গিয়ে এই দিকে 1 কার্বনযুক্ত অ্যাসিড তৈরি হওয়ার কথা সেটা কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে গেছে আর এখানে একটা কিটোন তৈরি হয়েছে। এই কিটোনটাকে যদি আবার জারিত করা হয় তাহলে সে পোপোভস রুল অনুযায়ী যেহেতু দুদিকেই মিথাইল আছে তাহলে যে কোনো একদিকে ভাঙলেই হবে, তাহলে একদিকটা হয়ে যাচ্ছে 2 কার্বনযুক্ত অ্যাসিড অর্থাৎ এই পার্টটা, আর এদিকটা হয়ে যাচ্ছে CO2। ঠিক একইভাবে আরেকটা মানে অন্য এক্সাম্পল নেওয়া হয়েছে, যদি এটাকে আমরা বিভাজিত করি তাহলে এইখানে একটা ডাবল বন্ড তৈরি হয়। এবার তাকে যদি পুনরায় আমরা জারণ ঘটাই তাহলে এদিক থেকে ভেঙে গিয়ে এদিকে 2 কার্বনযুক্ত একটা অ্যাসিড COOH আর এদিকে 2 কার্বনযুক্ত একটা কিটোন বা অ্যাসিডন তৈরি হয়েছে, সেটাকে জারিত করলে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে। এখানে একটা HW আমি দিয়েছি, দেখো ইথাইল অ্যালকোহলকে যদি আমরা টারশারি বিউটক্সাইড অ্যালুমিনিয়াম, অর্থাৎ এই যে যৌগটা ওপেন এয়ার অক্সিডেশনে ব্যবহার করা হয়েছিল আর এটা হচ্ছে কুইনোলিন, এখানে এই বিকারকটা ঘটালে ওপেন এয়ার অক্সিডেশন বা ওপেন এয়ারের জারণ পদ্ধতিতে শুধুমাত্র এটা অ্যালডিহাইডে রূপান্তরিত হবে। এটা আমরা বেশ কয়েকটা পেজে পাবো এই প্রবলেমটা। এই রিয়াকশানটার নাম হচ্ছে ওপেন এয়ারের অক্সিডেশন পদ্ধতি, ট্রাই টারশারি বিউটক্সাইড অ্যালুমিনেট। যেমন আমরা এটাকে কী বলে থাকি CH3ONA, সোডিয়াম ইথক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাই টারশিয়ারি বিউটক্সাইড, আর তার সাথে তোমার এই কুইনোলিন, এখানে ওপেন আওয়ারের অক্সিডেশন পদ্ধতি সম্পন্ন হবে, তাহলে এটা হয়ে যাবে RCHO। নেক্সট যেটা বলছে দেখো অ্যালকোহলের ডিহাইড্রেশন তো হলো, এবার যেটা বলে অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন মানে শুধু H2 বেরোবে। কী দিয়ে ঘটানো হয় বলছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত কপার নলের মধ্য দিয়ে বা কপার নলের ভিতর দিয়ে বা কপারের উপর দিয়ে যদি আমরা অ্যালকোহল বাষ্পকে চালনা করি তাহলে শুধু H2 বেরোবে, বেরিয়ে প্রাইমারি অ্যালকোহল থেকে তৈরি হবে তোমার অ্যালডিহাইড, তোমার সেকেন্ডারি অ্যালকোহল থেকে তৈরি হবে কিটোন, আর টারশিয়ারি অ্যালকোহল থেকে অর্থাৎ এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন না থাকার জন্য ও আর কার্বনিল যৌগ তৈরি করতে পারবে না, অ্যালকিন যৌগ তৈরি করবে। এই অ্যালকিন অর্থাৎ এটা যেহেতু ব্যতিক্রম, দিস রিয়াকশান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বলে আমরা এখানে শেষ করব, তারপরে আমরা নেক্সট ভিডিও পরে আলোচনা করব।